সব খবর নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি শাওন দত্ত। সকাল থেকে বন্ধ আছে আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রো রেল চলাচল। সকালে ফার্মগেটে একটি ভায়াডাক্টের স্প্রিংয়ের অংশবিশেষ খুলে নিচে পড়ে যাওয়াতে এই বিপত্তি। আমরা আরও জানবো সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে। শাকিল, এই সমস্যার সূত্রপাত কিভাবে হলো এটি একটু জানতে চাই। আপনি এর আগের ঘন্টায় জানিয়েছিলেন যে 4:40 থেকে 4:45-এর মধ্যে মেরামত হয়ে যাবার কথা, কিন্তু এখনও সেটি হয়নি। তো এই অবস্থায় অফিস থেকে বাসায় ফেরার সময় নিশ্চয়ই লোকজনের বেশ সমস্যা হচ্ছে। সব মিলে বিস্তারিত পরিস্থিতি একটু জানাবেন আমাদের। সকাল থেকে এই কারিগরি ত্রুটির কারণে কিন্তু আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ আছে এবং সকালে যারা অফিসে এসছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আমি এরকম বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারাও বলছিলেন সকালের ভোগান্তির কথা। এবং দিনভর কিন্তু আজকে আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। বিকাল 4টার সময় আমি কথা বলেছি ডিএমটিসিএল এর এমডি মোহাম্মদ আব্দুর রৌফের সঙ্গে। তিনি আমাকে নিশ্চিত করে জানিয়েছিলেন যে তাদের মেরামতের কাজ প্রায় শেষের দিকে। বিকেল 4:45 থেকে 40-এর মধ্যে তাদের মেট্রো রেল আবারও চালু করার কথার আশ্বাস তিনি আমাদেরকে দিয়েছিলেন। কিন্তু এখন 6টা বাজে, প্রায় সেই নির্ধারিত সময়েরও প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু মেট্রো রেলটি চালু হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে আমি মতিঝিল স্টেশনের সামনে আছি। স্টেশনের সামনের যে এসকেলেটরের গেট, সিঁড়ির গেট এবং লিফটের গেটগুলো এখনও বন্ধ রয়েছে। পাশাপাশি অন্য সবগুলো স্টেশন অর্থাৎ আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত যে স্টেশনগুলো রয়েছে সবগুলো স্টেশনেরই প্রবেশ পথ বন্ধ। এবং এই সময়টা কিন্তু বিকেল 4টা থেকে 6টা এই সময়টা সবচেয়ে পিক আওয়ার, কারণ অফিসগুলো সব এই সময় শেষ হয় এবং এই সচিবালয়ের অফিস পাড়া, ব্যাংক পাড়া থেকে অসংখ্য যারা কর্মী রয়েছেন তারা কিন্তু ঘরে ফেরার জন্য মেট্রো রেলটি তারা নিয়মিতভাবে ব্যবহার করেন। তাদের অনেককে কিন্তু আমি দেখেছি বাসের জন্য অপেক্ষা করতে, সড়কে মোটরসাইকেলের জন্য অপেক্ষা করতে, এবং অনেকে সিএনজি, রিক্সা, ভ্যানে করেও গন্তব্যের দিকে রওনা দিয়েছেন। বেশ কয়েকজনের সঙ্গে একটু আগে আমি কথা বলছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে সকালেও তারা অফিসে ফিরতে বেশ ভোগান্তিতে পড়েছেন, যেহেতু কোনো ধরনের নোটিশ না দিয়েই এই মেট্রো রেলটি আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত চলাচল বন্ধ হয়ে গেছে। অনেকে তারা আগারগাঁ নেমে তারা সেখান থেকে অন্য যানবাহনের মাধ্যমে ভেঙে তারা মতিঝিল অফিসে পৌঁছেছেন। কিন্তু এখন অফিস থেকে আসলে কিভাবে তারা আগারগাঁ বা অথবা উত্তরা, দিয়াবাড়ি বা মিরপুরের দিকে যাবেন সেটি তারা আসলে বুঝতে পারছেন না। তারা বলছেন যে এই ধরনের দুর্ভোগ আসলে তাদের জন্য কোনোভাবেই কাম্য ছিল না। আমি কথা বলছিলাম মেট্রো রেলের এমডি আব্দুর রৌফের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছিলেন যে আগারগাঁর পরে অর্থাৎ বিজয় সরণি স্টেশনের পাশে একটি পিলারে 430 নম্বর পিলারের একটি যান্ত্রিক ত্রুটির কারণে, অর্থাৎ যে যন্ত্রগুলো বসানো হয়ে থাকে সেই যন্ত্রগুলোর একটি অংশ খুলে রাস্তায় পড়ে গেছে এবং সেখানে সকাল থেকে কর্মীরা কাজ করছিলেন এবং কাজ করার প্রায় শেষ পর্যায়ে এনেছেন তারা। এবং সেটি মেরামত শেষ হয়ে গেলেই এই অংশটি অর্থাৎ আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত অংশটি তারা চালু করতে পারবেন। এজন্য তারা সর্বাত্মক চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত কিন্তু এই সন্ধ্যা 6টা পর্যন্ত সেটি মেরামত শেষ হয়নি এবং মেট্রো রেল পুনরায় চালু করা সম্ভব হয়নি। যে কারণে এই মতিঝিল থেকে বা সচিবালয় থেকে, প্রেস ক্লাব থেকে অথবা ফার্মগেট, শাহবাগ থেকে যারা উত্তরের দিকে বা মিরপুরের দিকে যেতে চাচ্ছেন তারা কিন্তু আসলে যেতে পারছেন না। এই ভোগান্তি তাদের হঠাৎ করে আসার কারণে, তাদের যে পরিকল্পনাটা নিতে না পারার কারণে তাদের এই দুর্ভোগে পড়তে হচ্ছে। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে। দেশ থেকে $83 মিলিয়ন বা প্রায় 1000 কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। মতিঝিল থানায় এই বিষয়ে মোট 17টি মামলা হয়েছে। অভিযুক্ত আরও 27 জন। বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করেছেন পিতা সালমান এফ রহমান। সেই পণ্য দুবাইয়ে বসে কিনেছেন পুত্রের প্রতিষ্ঠান। এই পণ্যের কাঁচামাল কিনতে রিজার্ভ থেকে ডলার ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত সময়ে সেই অর্থ দেশে আসেনি। এভাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সহ 3টি দেশ থেকে ফেরত আসেনি প্রায় $83 মিলিয়ন। রপ্তানির আড়ালে অর্থ পাচারের এই আয়োজন সম্পন্ন করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে শায়ান ফজলুর রহমানের দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান আর গ্লোবাল। সিআইডির তথ্য অনুযায়ী বেক্সিমকো গ্রুপের 17টি প্রতিষ্ঠানের নামে গত 12 বছরে 3টি দেশে পোশাক রপ্তানি দেখিয়ে এই টাকা পাচার করা হয়। সালমান রহমান বেশ কয়েকটি হত্যা মামলায় এখন কারাগারে আছেন। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে শুরু হবে তদন্ত কার্যক্রম।
থানায় আপনারা সিআইডি বা দিয়ে আপনার 17টা মামলা এজাহার দিয়েছেন, আমরা সেগুলো এজাহার হিসেবে রেকর্ড করেছি। আমরা শুধু রেকর্ডিং অথরিটি, আর মামলাটা এগুলো সব সিআইডি শিডিউলভুক্ত এবং সিআইডি তদন্ত করবে। বুধবার সকাল 8টা আদালতের প্রথম কর্মঘণ্টার শুরুতেই আদালতে তোলা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। তবে এবারই প্রথমবার ঢাকার আদালতে তোলা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। বুধবার রাজধানীর বাড্ডা থানার 2টি, খিলগাঁও থানার আরও একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। একই রকমভাবে আর্জিতে আদালতে আনা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। এদিন প্রথমবারের মতো ঢাকার আদালতে হাজির করা হয় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। তাকে বাড্ডা থানার 4টি, আদাবর ও লালবাগ থানার 2টি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। মামলাগুলোর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির আল ফারাবির আদালত প্রত্যেককে নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তবে পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ড আবেদন করা হয়নি, যদিও এর আগেই প্রত্যেকে কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। লালবাগ থানার মামলা নম্বর ৭-৮-২৪-এ 19 নম্বর আসামি শামসুদ্দিন চৌধুরী মানিক। বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে ৪৭-৭-২৪-এ সালমান এফ রহমান সাহেব, তারপরে পলক, আনিসুল হক এবং দেখা যাচ্ছে যে সালমান এফ রহমান সাহেব, ওনাদেরকে সোনার দেখানো হয়। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, তাদের কেউই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, শুধু রাজনৈতিক কারণেই তাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই অভিযোগগুলি কোনোভাবেই সঠিক না, কারণ একজন মহামান্য আপিল ডিভিশনের বিচারপতি উনি ক্রমেই কোনো ৩০২-এর মামলায় বা ৩৪-এর মামলায় সম্পৃক্ত হতে পারেন না। নতুন করে ওনাদের কাছ থেকে তথ্য পাওয়ার আর কোনো কিছুই নেই, এগুলো জাস্ট হয়রানি করার জন্য ওনাদেরকে সোনার দেখানো হচ্ছে। বিকেলে মোহাম্মদপুর থানায় অটোরিকশা চালক রনি হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এমপি সেলিম আলতাফ জর্জকে আদালতে তোলা হলে 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত। তারা এর সঙ্গে আরও জড়িত ছিল, তাদেরকে বের করার জন্য এই আসামির বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে আসামির বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিন সচিবালয়ে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা ভাঙচুর ও নাশকতার মামলায় নতুন করে 42 জন আনসার সদস্যকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাদের মধ্যে 7 জনের 3 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। অবৈধ নির্বাচন আয়োজনের অভিযোগে সাবেক 3 সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ, কেএম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে চট্টগ্রামে। মামলায় সব কমিশনার, সচিব ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 3 মেয়াদে থাকা সংসদ সদস্যদেরকেও আসামি করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল হকের আদালতে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম। বাদীপক্ষের আইনজীবী জানান, আদালত মামলাটি গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এজাহারে উল্লেখ করা হয়, বিপুল অর্থ ব্যয়ে একতরফা ও পাতানো 3টি নির্বাচন আয়োজনের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করেছেন সিইসি ও কমিশনাররা। এসব নির্বাচনে জয়ী সংসদ সদস্যরাও অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করায় তাদেরকেও আসামি করা হয়েছে বলে জানান বাদী। 2014, 2018, 2024-এর একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একজন নাগরিক, সিনিয়র নাগরিক হিসাবে আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে। ইলেকশন কমিশন এবং যারা ভুয়া এমপি নির্বাচিত হয়েছে দাবি করেছে তাদের বিরুদ্ধে মামলাটা আনেছি সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। সাধারণ মানুষের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, এর সুফল দেশের জনগণই ভোগ করবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, জানান যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেননি তাদের আর যোগদান করতে দেয়া হবে না, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে বলেও জানান জাহাঙ্গীর আলম।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধার্থে। যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে, প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে অবস্থার উন্নতি যাতে দ্রুত হয় সেজন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন তথ্য ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। জানান মাত্র 2 মাসের জন্য সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, এর মাঝেই পুলিশের সংস্কার কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে। উপদেষ্টা নাহিদ জানান এখন থেকে সেন্সর শব্দ বাদ দিয়ে পুনর্গঠন করা হবে সার্টিফিকেশন বোর্ড, সিনেমা যাতে দ্রুত মুক্তি পায় সেই ব্যবস্থাও করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সেন্সর শব্দটিকে সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যেই 2023 সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরিতে বর্তমান সরকারকে সহায়তা করতে হবে। ঠাকুরগাঁয়ে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি এই আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করবে না, নির্বাচিত সরকারকে বেশ কিছু সংস্কার করতে হবে। বুধবার সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সে কারণে মানুষ অতীতে ভোট দিতে পারেনি। ভোটের পরিবেশ নিশ্চিতে এই মুহূর্তে গুরুত্ব দিতে হবে। এখানে আপনাদের ইউনো সাহেব আছে, এখানে আপনাদের পুলিশ ওসি সাহেবরা, পুলিশরা আছেন, অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তা আছেন। অনেকেই যে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলেন তা না, ওই সময় ওনারাও অনেক ঝামেলা করতেন, তাই না? এখন সেই ঝামেলা থেকে সরে দাঁড়ান, কোনো খারাপ কাজ করবেন না, আপনার মানুষের পাশে দাঁড়ান। এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রক্তক্ষয়ী অভ্যুত্থানে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বক্তব্য শুনেছি। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতাসীন বিরোধী দল, সাংবাদিক সবার দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে এমন সরকার প্রতিষ্ঠা করতে হবে। সব সংস্কারই কি একটা অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে? গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে, কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে, যাতে করে তার আলোকে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে কাকে সেই পরিবর্তনের দায়িত্ব দেবে। এ সময় অন্য দলের নেতারা কিছু প্রস্তাবনা তুলে ধরেন। বলেন, নতুন বাংলাদেশে কেউ যেন বঞ্চনার শিকার না হয়, রাজনৈতিক দলগুলোকে সেটা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বাতাবরণ, কোনো সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম করবার কোনো সুযোগ নেই। বিশেষ কোনো দল, কোনো মতাদর্শে তারা যদি পক্ষ অবলম্বন করেন, তাদের যে নিরপেক্ষ চরিত্র, সেই চরিত্র তারা কিন্তু হারিয়ে ফেলবেন। সুতরাং সেটা হারিয়ে ফেললে আগামী জাতীয় নির্বাচনে প্রশ্নবিদ্ধ হতে পারে। সংসদ, সরকার এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনাই, এই যে আপনার অধিকারের জায়গা, মর্যাদার জায়গা, সেটার নিশ্চয়তা। এই ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা আনে। এই পদ্ধতিগত আয়োজন না থাকলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না, ওটা স্বেচ্ছাচারিতন্ত্রে পরিণত হবে। ছাত্র জনতার অভ্যুত্থান যাতে ষড়যন্ত্রকারীরা নস্যাৎ করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক কিংবা সাংগঠনিক কাজের জন্য নয়, সমন্বয়করা ধারাবাহিকভাবে জেলা সফর করছেন শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতা থেকে, একথা জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে শরীয়তপুরে ছাত্র জনতা আন্দোলনে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় করেন 10 সমন্বয়ক। এ সময় সার্জিস আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক কথাবার্তা চলছে, যা দুঃখজনক। প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি অন্তত একজনের জন্য কর্মসংস্থান তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান সার্জিস আলম। পরে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সভা শেষে সরকারি কলেজ মাঠের সমাবেশে যোগ দেন সমন্বয়করা।
অস্থিতিশীল অবস্থা আমরা মুখ বুঝে থাকার চেষ্টা করি যে হ্যাঁ অনেকে হয়তো সিচুয়েশন বুঝছে না, হয়তো এই জন্য ভুল বুঝছে, কিন্তু সবসময় যদি এটা বলতে থাকে আমাদেরও খারাপ লাগে। সকাল থেকে বিকাল আমরা এই 3টি কাজ করি, বিকালে গিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য আমরা মতবিনিময় সভা করি। তারা এটা বলে আমরা নাকি জেলা সফরে আসছি বা সাংগঠনিক সফরে আসছি, অথচ এরকম কোনো বিষয় আসলে এখানে নেই। বিদেশি অর্থায়ন পুষ্ট প্রকল্প গ্রহণে গুরুত্ব দেবে সরকার, এগুলোতে বিদেশি সহযোগীদের নজরদারি বেশি থাকে, অনিয়ম করা যায় না। তাই ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব প্রকল্প বাস্তবায়নে আগ্রহ কম থাকে। একনেক সভা শেষে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, আপাতত স্থগিত থাকবে পঞ্চবার্ষিক পরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় 1222 কোটি টাকার 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। পরিকল্পনা উপদেষ্টা বলেন, গ্যাস কূপ খনন না করে কেন বিদেশ থেকে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বোধগম্য নয়। কূপ খননের দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশি কোম্পানিকে। এসব ক্ষেত্রে কতটা জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে তা নিয়ে প্রশ্ন আছে। ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বিগত সময়ে একনেক সভায় বিপুল সংখ্যক প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু সব ক্ষেত্রে বাস্তবায়নের গতি এক থাকতো না। অপ্রয়োজনীয় রাজনৈতিক প্রকল্পও থাকতো। এখন সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। আগের মতো একনেক সভা মানেই অর্থ ব্যয়ের কর্মযোগ্য এমন পরিধি কমে আসবে বলে জানান উপদেষ্টা। সভায় তথ্য আইসিটির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের নাম পরিবর্তন এবং ব্যয় কমিয়ে আনার সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। অনেক বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প এগুলো মনিটরিং জোরদার করা হয়, তারাও মনিটরিং করে। কাজে এখানে খুব বেশি হয়তো অনৈতিক কোনো কাজ করার সুযোগ কম থাকে বলেই বোধহয় ঠিকাদারের পিছনে অত আগ্রহী হয় না বলে পড়ে আছে। এরকম পরিকল্পনা কমিশনের আমি বলবো যে হিমাগারে অনেক প্রকল্প, বহু বছর আগের প্রকল্প পর্যন্ত পড়ে আছে এবং আমাদের দাতা সংস্থা এখন আমাদেরকে তো সাহায্য করতে চাচ্ছে। 2 লাখ টন চাল ও 4 লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বিকেলে সচিবালয়ে কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এই 2 প্রস্তাব পরবর্তীতে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অনুমোদনের জন্য উত্থাপিত হবে। তবে আজ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে 3টি প্রস্তাব উত্থাপিত হলেও অনুমোদন পেয়েছে 2টি। এর মধ্যে 2024-25 অর্থ বছরে সৌদি আরব থেকে প্রথম লটে 30,000 মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব উত্থাপিত অনুমোদিত হয়েছে। একই অর্থ বছরের হিসাবে একই পরিমাণ সার কেনা হচ্ছে কাতার থেকেও। দ্বিতীয় লটে 30,000 মেট্রিক টন বাল্ক গ্রানুলার সার আমদানির প্রস্তাব অনুমোদন পেয়েছে। চাল আর গম আমদানি করার জন্য, যেহেতু আমরা চাই না কোনো ক্রমেই কোনো খাদ্যদ্রব্যের ঘাটতি পড়ুক, এটা ইমিডিয়েট দরকার নাই, কিন্তু আমাদের স্টকে রাখার জন্য 2 লক্ষ টন চাল, 4 লক্ষ টন গম আমদানি করার জন্য অ্যাপ্রুভ করেছি। নারায়ণগঞ্জে আলোচিত মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের টর্চার সেল ও শীতলক্ষা নদীর তীর পরিদর্শন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সকালে র্যাব 11-র একটি টিম হত্যা মামলার আসামি সাফায়েত হোসেন শিপনকে সাথে নিয়ে এসব স্থান পরিদর্শন করেন। র্যাব জানায়, মামলার তদন্ত কিছুটা স্থবির হয়ে পড়েছিল, তবে এখন গতি ফিরেছে। হত্যাকাণ্ডে সম্পৃক্ত 5 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 2013 সালের 6 মার্চ শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ত্বকি। 2 দিন পর শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ত্বকির বাবা রফিউর রাব্বি বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। আজকে আমরা এসেছি এখানে ত্বকিরকে যে কিডন্যাপ করা হয়, তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয়, যেখানে লাশ পাওয়া যায়, প্রতিটা জায়গায় আমরা ভিজিট করছি তদন্তের স্বার্থেই। এখানে যিনি তদন্ত অফিসার আছেন তিনি আমাদের সাথে রয়েছেন এবং তারা সহকারীও যারা রয়েছেন তারা আমরা সবাই মিলেই আমরা লোকেশনগুলো দেখছি। আশা করছি আমরা খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট ইনশাআল্লাহ দিতে পারবো। মিয়ানমারের সংঘর্ষের সময় পরপর 2টি গুলি এসে পড়ল টেকনাফ স্থলবন্দরে। এতে কেউ হতাহত হয়নি। বন্দরের জেনারেল ম্যানেজার জসিমউদ্দিন জানান, দুপুর থেকেই সীমান্ত সংলগ্ন মিয়ানমারের জালিয়ার দ্বীপে দুপক্ষের সংঘর্ষ গোলাগুলির শব্দ শুনতে পান তারা। এর কিছুক্ষণ পর প্রথমে একটি গুলি এসে লাগে বন্দর অফিসের গ্লাসে।
ভেঙে যায় জানালা, পরে আরও একটি গুলি এসে লাগে পণ্যবাহী ট্রাকে। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এদিক সেদিক ছুটতে থাকেন বন্দরে থাকা মানুষ। পরে নিরাপত্তাজনিত কারণে আজকের মতো বন্দরের কার্যক্রম স্থগিত করা হয়। দর্শক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় নেওয়া হচ্ছে। সেখানে আমার সহকর্মী শরীফুল ইসলাম খান আছেন। আমরা সেখানকার সরাসরি একটু চিত্র দেখতে চাই তার মাধ্যমে। খালেদা জিয়া আপনি জানেন যে কদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং কিছুক্ষণ আগে তিনি হাসপাতাল থেকে বের হয়েছেন। কিছুক্ষণ এর মধ্যে 17 মিনিট হয়েছে যে তিনি হাসপাতালের যে ইমার্জেন্সি গেট 7 তলা থেকে 714 কেবিন নাম্বার, সেই কেবিন নাম্বার থেকে বের হয়েছে। 17-18 মিনিট হয়েছে। এখন পর্যন্ত তিনি নেতা কর্মীদের চাপ রয়েছে, তাছাড়া নানা কারণে তিনি এখন পর্যন্ত প্রধান ফটক কিন্তু তার গাড়ি অতিক্রম করতে পারেনি। জানেন যে নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত 2 বছরে বেশ কয়েকবার কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে এবং এই আগে তিনি 1 মাসেরও বেশি সময় এভারকেয়ার হাসপাতালে অবস্থান করতে হয়েছিল। এখানে খালেদা জিয়া আজকে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন, এই খবরটা শোনার পর কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা, তাদের দলের অঙ্গ ও সহযোগী সংগঠন যারা রয়েছে তারা সেখানে ভিড় করছেন। বিশেষ করে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তারা দলের পক্ষ থেকে বারণ করা হয়েছিল এখানে না আসবার জন্য। আমি তাদের সঙ্গে কথাও বলেছিলাম। তারা যদি বলছেন যে খালেদা জিয়া বিএনপির জন্য একটা আবেগের নাম, কারণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘিরেই মূলত আবর্তিত হচ্ছে বিএনপি সামগ্রিক রাজনীতি। সেই জায়গা থেকে নেতাকর্মীরা, স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রধান যারা তারা এখানে উপস্থিত হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়াকে ঘিরে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা এখন পর্যন্ত কিন্তু বারবার বারণ করার পরও প্রধান ফটক তারা এখন অতিক্রম করতে পারেননি। নানা জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়া, আমি কি ডাক্তার A.Z.M. ডায়াবেটিসের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সামগ্রিক পরিস্থিতি জানাবেন, কিন্তু সবচেয়ে বেশি জোর দিচ্ছেন তিনি বলছেন যে বিএনপিকে এখন শারীরিক অবস্থা যা, তাতে করে এই হাসপাতালে হয়তো তারা প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন, কিন্তু একদম সুস্থ হওয়ার জন্য, বিশেষ করে লিভারের যে চিকিৎসা, লিভার প্রতিস্থাপন করা, সেটি করবার জন্য বিদেশে উন্নত কোনো হাসপাতালে যেখানে চিকিৎসা হয়, ভালো চিকিৎসা হয়, সুচিকিৎসা হয়, সেখানে নেওয়া হয়েছেন। এবং আমি বলছিলাম যে এখন তো যেহেতু তিনি মুক্ত, আইনি কোনো বাধা নেই বিদেশ থেকে, তখন তিনি বলছেন যে 10 সদস্যের মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ড পরিস্থিতি পর্যালোচনা করবে। পরিস্থিতি পর্যালোচনা করার শারীরিক অবস্থা পারমিট করে, অর্থাৎ যদি তাকে বিদেশে নিয়ে যাওয়ার শারীরিক অবস্থা হয়, তাহলে হয়তো দল এবং পরিবারের পক্ষ থেকে আলোচনা করে তাকে বিদেশ নেওয়া হতে পারে, এমনটা জানিয়েছেন। কিন্তু বলছেন যে সবকিছুই হবে, তিনি আজকে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে জানাবেন। প্রধান ফটক থেকে আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বাসভবন ফিরোজায় পৌঁছবেন, তারপর তার ব্যক্তিগত চিকিৎসক সংবাদ সম্মেলন করে সেটি জানাবেন।
আওয়ামী সরকারের আমলে যেসব পুলিশ কর্মকর্তা নানা সুবিধা ভোগ করে গড়েছেন সম্পদের পাহাড়, তারাই এখন ভুল পাল্টেছেন। নানা অপরাধে চাকরিচ্যুত কর্মকর্তারা নিজেদের সুবিধা বঞ্চিত দাবি করে 5 আগস্টের পর বাগিয়ে নিয়েছেন পদোন্নতি। খোদ পুলিশ বাহিনীর মধ্যেই এই নিয়ে চলছে তীব্র সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, সব আমলে সরকারের কাছের লোক হতে চাওয়াদের চিহ্নিত করতে না পারলে পুলিশে কার্যকরী সংস্কার অসম্ভব। আইন শৃঙ্খলা বাহিনীর সমালোচিত সেই সব কর্মকর্তাদের নিয়ে আব্দুল্লাহ তুহিনের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। বছরের পর বছর কাজ করেছেন শেখ হাসিনা সরকারের অন্যায় আদেশ বাস্তবায়নে। অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন দানব হয়ে ওঠা পুলিশের শীর্ষ কর্মকর্তা বেনজিরের। তিনি 15 ব্যাচের সাবেক অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার জিল্লুর রহমান, একই ব্যাচের সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু। সেই সুবাদে সন্তানের অসুস্থতার কথা বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নিয়েছেন মোটা অঙ্কের অনুদান। দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও অসুস্থতার কারণে গ্রামের বাড়িতে থাকার কথা বলে মাসের পর মাস বিদেশে অবস্থান করার বিষয়টি ধরা পড়ে বিভাগীয় তদন্তে। এছাড়াও ক্ষমতার অপব্যবহার, প্রতারণা সহ একের পর এক অপরাধের কারণে বরখাস্ত হয়েছিলেন 2021 সালে। 5 আগস্টের গণবিপ্লবে সরকার পতনের পর সেই কর্মকর্তাই এখন ভোল পাল্টে চলে এসেছেন সামনের সারিতে। বিএনপিপন্থী বঞ্চিত পুলিশ কর্মকর্তা পরিচয়ে রাষ্ট্রপতির নির্বাহী আদেশে চাকরিতে ফিরে প্রথমে পুলিশ সুপার এবং পরে ডিআইজি হিসেবে পদোন্নতি বাগিয়ে নেন। এমনকি বিএনপির এক শীর্ষ নেতার ঘনিষ্ঠ হওয়ায় ব্যারিস্টার জিল্লুর বদলি ও পদোন্নতি পেয়েছেন বলেও প্রচার চালাচ্ছেন। আমার নামে বিভাগীয় মামলা থাকলে আমাকে যেন চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়ে দিছে। অবসর দেওয়া মানে তো মামলা শেষ। অনুপস্থিতির বিষয়টা যেটা প্রমাণিত হয়েছিল, আপনি বেতন ভাতা দিয়েছেন না বলে বিদেশে গিয়েছেন, এই ধরনের এগুলো কি সব কি ডিসমিস হয়ে গেছে? ওই কারণেই তো আমাকে চাকরি থেকে ডিসমিস করলো। তাহলে নতুন করে কোন বিবেচনায় আপনাকে আবার চাকরি দেওয়া হলো? সেটা চাকরি যারা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জিজ্ঞাসা করেন, স্বরাষ্ট্র সচিবকে জিজ্ঞাসা করেন। এমন আরেক কর্মকর্তার নাম গোলাম রসুল, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি। সবশেষ বঙ্গবন্ধু কর্নার নির্মাণ, বঙ্গবন্ধু বন্দনা, পুলিশ গবেষণা ও উন্নয়নে বঙ্গবন্ধু সেন্টারের প্রস্তাব তৈরি করেন নিজ উদ্যোগে। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশ কাটিয়ে সরাসরি মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠিয়ে নিজেকে সরকারের একনিষ্ঠ প্রমাণে ছিলেন মরিয়া। অনুষ্ঠান তো একা করার সুযোগ নেই, অনুষ্ঠান তো এটা ঠিক না। মানে আপনার সিনিয়রদের পরামর্শ ছাড়াই, তাদের সাথে পরামর্শ না করে সরাসরি মন্ত্রণালয়ে দিয়ে আসতেন? না, এটা সুযোগ নেই। যদিও পুলিশ সদর দপ্তর বলছে, বিগত সরকারের আমলে যাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের অভিযোগ রয়েছে, কোনোভাবেই তাদের প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের যে কোনো ল্যাপস যদি হয় অস্বাভাবিক এবং হয়েছে, সেই ল্যাপসের ক্ষেত্রে একটা যে বিধান আছে, ফৌজদারি কার্যবিধি, সার্ভিস রুলস, সেগুলি আলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এটি চলমান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতে বিষয়টি যথেষ্ট উদ্বেগের। নিয়োগ, পদোন্নতি, বদলি, এই পুরো প্রক্রিয়ার মধ্যে সম্পূর্ণভাবে বস্তুনিষ্ঠতা, যোগ্যতা, দক্ষতার উপর ভিত্তি করে নির্ধারিত হবে। এখানে পরিচয়, কে কোন জেলা থেকে আসছে, কার কোন রাজনৈতিক আনুগত্য বা কার পরিবারের কোন ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল বা ছিল না, এই ধরনের বিবেচনায় যদি বলে পুলিশের মতো প্রতিষ্ঠানে নিয়োগ হয়, তাহলে সেটা কিন্তু আমরা যেই সংস্কৃতি থেকে সরে এসে নতুন বাংলাদেশের কথা ভাবছি, প্রত্যাশা করছি, ছাত্র জনতা যে আলো দেখাচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে, সেখানে সেই স্বপ্ন পূরণ কিন্তু সম্পূর্ণভাবে দুলিশাত হবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের জন্য প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন এবং কমিশন প্রধানদের নাম ঘোষণা করেন। সে সময় সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর স্বাধীন মালিকের নাম জানানো হয়েছিল। আজ এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে ডক্টর আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়।
পেট্রো বাংলার বর্তমান চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ সরকারের অপসারণের দাবিতে মানববন্ধন করে তিতাসের বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদ। মানববন্ধনে তারা দাবি করেন, ফ্যাসিস্ট সরকারের দোসর বর্তমান চেয়ারম্যানের অপসারণ সহ গ্যাস সরবরাহের চুরির অংশ সিস্টেম লসের নামে অন্যায়ভাবে জিটিসিএল এর উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। সকালে কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন তিতাস গ্যাসের কর্মকর্তারা। তৌফিক এলাহি ও নসরুল হামিদের সিন্ডিকেট সদস্য পেট্রো বাংলার বর্তমান চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ সরকার হলেও এখনো বহাল তবিয়তে আছেন। প্রতিবাদ করায় চেয়ারম্যানের পক্ষ থেকে নিজস্ব কর্মকর্তাদেরই আইনের ভয় দেখানো হচ্ছে দাবি করা হয় মানববন্ধনে। তিতাসের কর্মীরা বলেন, জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অবিলম্বে প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন প্রয়োজন। আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত থেকে বের হয়ে আসার দাবিও জানানো হয়। বিগত সরকারের সময়ে 2010-2011 সালের চুক্তিভিত্তিক অ্যাডহক ও বিভিন্ন সময়ে চুক্তিভিত্তিক অবৈধভাবে পাওয়া এনক্যাডারমেন্ট বাতিল সহ 6 দফা দাবি জানিয়েছেন স্বাস্থ্য ক্যাডারে কর্মরত চিকিৎসকরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান তারা। এ সময় চিকিৎসকরা বলেন, মেধার ভিত্তিতে পাশ করে আসলেও তাদের পদোন্নতির খবর নেই। অবৈধ নিয়োগপ্রাপ্তদের স্থায়ীকরণ আর পদোন্নতির ব্যবস্থা চলছে বলে অভিযোগ করেন তারা। দাবিতে তারা জানান, অবৈধ নিয়োগপ্রাপ্তদের পদোন্নতি, অবৈধ পদায়ন, অবৈধ প্রমার্জনা বাতিল করতে হবে। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিকেলে রাজধানীর বন ভবনে জাতীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, গাছ অতিরিক্ত তাপ শোষণ করে, বায়ু পরিশুদ্ধ ও শীতল করে, তাই গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিত। আরও বলেন, পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের তরুণদের সম্পৃক্ত করতে হবে। এছাড়াও অনুষ্ঠানে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্টল মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। বাগান এবং বৃক্ষরোপণের তো আসলে কোনো বিকল্প নেই। বনটা এবং সবুজটা তার মনস্তত্ত্বে ঢুকিয়ে দেওয়ার জন্য একটা ভূমিকায় দেখতে চায়। বাংলাদেশের মানুষ বন বিভাগকে কাঠের ব্যবসায়ী কিংবা গাছ কেটে রাজস্ব দেয়া প্রতিষ্ঠান হিসেবে কতটুকুন দেখতে চাই আমি জানি না। বৃহস্পতিবার সকাল 10টায় চেন্নাইতে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ফেভারিট ভারত হলেও স্বাগতিক কোচ গৌতম গম্ভীর বলছেন, বাংলাদেশকে সমীহই করছে টিম ইন্ডিয়া। আর বাংলাদেশ দলপতি নাজমুল শান্ত বলছেন, প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নন তারা, নিজেদের সেরাটা মাঠে দেবার জন্য খেলবে পুরো দল। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।